প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন তৃতীয় মাত্রাধিকবার জন্য। গতকাল আমরা কথা বলছিলাম বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদের সঙ্গে। গতকাল মূলত আমরা তাকে বোঝার চেষ্টা করেছি, তার বেড়ে ওঠা, সেনাবাহিনীতে যোগদান, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগদান, মুক্তিযুদ্ধ নিয়ে তার ভাবনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদেরকে তিনি কীভাবে তখন দেখতেন, এখন দেখেন, এইসব বিষয়গুলো বোঝার চেষ্টা করেছি। এবং আজকে মূলত মূল ঘটনায় আমরা প্রবেশ করবার চেষ্টা করব, অর্থাৎ যে কারণে তিনি সবচেয়ে বেশি আলোচিত, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং 1975 বাংলাদেশকে কিভাবে বদলে দিয়েছে, 75-এর 15ই আগস্ট, 3রা নভেম্বর, 7ই নভেম্বরের ঘটনাগুলি, এইসব ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা, অন্য কারা এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত ছিলেন, কিভাবে অনেক অজানা কথা আছে যেগুলো তারা হয়তো কখনোই বলেননি। আমরা আশা করছি যে কর্নেল আব্দুর রশিদ এখন অন্তত বলবেন, এবং সে কারণেই তাকে আজকেও আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। কর্নেল আব্দুর রশিদ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আবারও। আপনাকে অশেষ ধন্যবাদ। গতকাল আমরা কথা বলছিলাম বাংলাদেশের যাত্রার শুরুটা যেভাবে হয়েছিল, কিভাবে হয়েছিল, আপনি কিভাবে দেখছেন। আজকে একটু খুব শর্টলি জানতে চাইব যে 75-এর 14ই আগস্ট পর্যন্ত 16ই ডিসেম্বর থেকে এই সময়টা, বা আওয়ামী লীগ সরকারের সময়কাল, মুজিব সরকারের কালটাকে আপনি কিভাবে খুব সংক্ষেপে মূল্যায়ন করেন, যতটা সংক্ষেপে সম্ভব? আমার মতে 16ই ডিসেম্বরের পর থেকে এবং শেখ মুজিবুর রহমান দেশে ফেরত আসার পর থেকে আমাদের যখন ডক্টর কামাল হোসেন কনস্টিটিউশন লেখে এবং সেটা পার্লামেন্টে সেই কনস্টিটিউশনকে অ্যাকসেপ্ট করা হলো, তখন পর্যন্ত মোটামুটি আমাদের সবকিছু ভালোই চলেছিল। এবং একটা দেশ নর্মালি একটা যুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়ার পর জনগণও জানে এবং সবাই জানে যে আমাদের সবাইকে কষ্ট করতে হবে, কারণ একটা দেশ গড়ে তুলতে এটা কোনোদিনও একদিন সম্ভব নয়। তাতে সময়ের প্রয়োজন এবং রাইট পলিসির প্রয়োজন। সুতরাং সেই সময়টুকু দেওয়ার জন্য এবং সেই সময়টুকুর মধ্যে যত কষ্টই আসুক না কেন, সেইটাকে মেনে নেওয়ার জন্য বাংলাদেশের জনগণ সবাই সেইভাবে মানসিকভাবে প্রস্তুত ছিলেন। এবং সামরিক বাহিনী হিসেবে যদি বলেন, আমাদের মধ্যেও সেই একই ধারণা ছিল। কিন্তু আমাদের কনস্টিটিউশন হবার পর, কনস্টিটিউশন হলো এক্স্যাক্টলি 73-তে, আই থিঙ্ক 72-তে, হ্যাঁ 72-তে কনস্টিটিউশন হলো, যার জন্য ডক্টর কামাল হোসেন, ওনার অবদান বেশি। এবং সেই কনস্টিটিউশন আমাদেরকে মুক্তিযুদ্ধের যে স্পৃহা, যে ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অ্যান্ড ফ্রিডম অফ প্রেস অ্যান্ড ফ্রিডম, ওগুলিকে প্রটেক্ট করা হয়েছে। সুতরাং মুক্তিযুদ্ধের স্পিরিট আর সেই কনস্টিটিউশনের স্পিরিট এক ছিল। তো দুর্ভাগ্যবশত এখন ডক্টর কামাল হোসেন নিজেই জনগণের সামনে বলেছেন যে উনি যাদের সাথে এতদিন রাজনীতি করে আসছেন তার অনেক ভুল হয়েছে। তো 73 থেকে নিয়ে 75 পর্যন্ত ক্রমাগত দেশ, বিশেষ করে কনস্টিটিউশন নিয়ে হ্যাপি আপনি? কনস্টিটিউশন নিয়ে হ্যাপি, 72-এর সংবিধান। জি। আর সেটা আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিটকে আগে নিয়ে যাচ্ছিল। কিন্তু তারপরে দেশের অবস্থা যেভাবে অর্থনৈতিকভাবে ধ্বংসের পথে চলে যাচ্ছিল, তাতে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে। এবং আমিও দেশে ছিলাম 73 পর্যন্ত। সুতরাং 73-তে যেসব ঘটনা ঘটেছে, তখন থেকে আস্তে আস্তে আপনার অরাজকতা। আপনি বাইরে যান কবে? আমি বাইরে গেছি 74-এর প্রথম, ফেব্রুয়ারি 74। এবং দেশে ফেরত যান 75-এর মার্চে।
এবং আমি ভারতে গিয়েছি আমার ট্রেনিং করার জন্য, এবং ট্রেনিং করে আমি ফেরত এসেছি 75 মার্চে। বলছিলেন আপনি। জি, 75 মার্চে। সুতরাং সত্যিকার অর্থে বাংলাদেশ যে পুরোপুরি অবনতির দিকে চলে গেছে এবং দেশের জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে, সেটা ওই পিরিয়ডে আমি ছিলাম না। যখন দেশে ফ্যামিন হলো, যেটাকে দুনিয়ার সবাই সেটাকে আর্টিফিশিয়াল ফ্যামিন বলে মনে করে, 74-এর দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষে হাজার হাজার লোক মারা গেছে, রাস্তায় মরা লাশ পড়ে থাকতে দেখা গেছে, কেউ তাদেরকে কিছু করতো না। এবং সেইখানে বাধ্য হয়ে সরকারও তখন গ্রুয়েল কিচেন এস্টাবলিশ করেছিল, এবং সেই গ্রুয়েল কিচেন যেটা আওয়ামী লীগের ওয়ার্কার পরিচালিত করত, তারা সেই গ্রুয়েল কিচেন থেকেও চাউল, আটা, ডাল এগুলি চুরি করে পয়সা বানিয়েছে। সুতরাং এত তাড়াতাড়ি আওয়ামী লীগের এই অবনতি, এটা অ্যাকসেপ্টেবল লিমিটের বাইরে। 74-এর দুর্ভিক্ষকে আর্টিফিশিয়াল বলছেন কেন আপনি? আর্টিফিশিয়াল বলবো এই জন্য যে দুনিয়ার বহির্বিশ্ব থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা পুরোপুরি আসছিল, সেটা জনগণের সাথে পৌঁছে নাই। সেটা আওয়ামী লীগই তখন তাদের লেভেলে প্রত্যেকেই করাপশনের মাধ্যমে সেই সম্পদগুলো বিনষ্ট করেছে, যার জন্য বহির্বিশ্বের লোকেরাও এর প্রতি অনেক নেগেটিভ পাবলিসিটি করত। সুতরাং একটা দেশকে আমি মনে করি যে স্বাধীনতা যুদ্ধ একটা দেশের জন্য একবারই হয়, এবং সেটা না হওয়া পর্যন্ত অনেকেরই স্ট্রাগল করতে হয়, এবং বাংলাদেশের জনগণও স্ট্রাগল করেছে। কিন্তু যেই দিন স্বাধীনতা হয়ে যায় সেটা একটাই দিন, পরবর্তীতে সেই দেশের ইতিহাসে এই দিনটার মূল্যায়ন থাকে, একটা মেমোরি থাকে, কিন্তু এই দিনটার আর কোনো কাজ থাকে না। স্বাধীনতা যুদ্ধ একটা দেশে একবারের বেশি দুবার হয় না, কিন্তু তারপরের থেকে সেটার প্রয়োজন নেতৃবৃন্দের বোঝা উচিত, রাজনীতিবিদদের বোঝা উচিত। এরপরের প্রয়োজন ডেডিকেটেড ওয়ার্ক, দেশকে কিভাবে প্রগ্রেসে নিয়ে যেতে হবে। সুতরাং প্রথম 10টা বছর যদি আওয়ামী লীগ সব চুরি ভুলে গিয়ে নিজেদের সব অতীতের কৃতিকর্ম ভুলে গিয়ে তারা যদি সত্যিকার হয়ে জনগণের জন্য কাজ করত, দেশকে উন্নত করার জন্য কাজে ঝাঁপিয়ে পড়ত, এবং বাংলাদেশের জনগণও তখন সেই একইভাবে কষ্ট সহ্য করতে যখন স্বীকার করে নিয়েছিল, তখন 10 বছরে দেশটার উন্নতি অনেক হয়ে যেত। পৃথিবীতে অনেক দেশ আছে যারা স্বাধীন হওয়ার পর 10 বছরের মধ্যেই অনেক উন্নতি লাভ করেছে। সাউথ কোরিয়া দেখেন, সিঙ্গাপুর দেখেন, তো এইসব দেশগুলো, এবং এখন ভিয়েতনামও দেখেন, তারাও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তারা একে অপরকে ধ্বংস করে শহরের স্টেটের পয়সা অপচয় করে তাদের নিজের পকেট ভরতে চায়নি। তো 74 একটি অসন্তোষের কারণ, আর কোনো 74-এ আমি তো সেটা দেশের বাইরেই ছিলাম। আমি যখন ফিরে আসলাম তখন আমি দেখেছি যে প্রথম বলা হলো যে কর্নেল জিয়াউদ্দিন এইসব যে অন্যায় কাজ আওয়ামী লীগের লোকেরা করেছিল, এবং একবার আর্মিকেও ডিপ্লয় করা হয়েছিল যে এসব অরাজকতা বন্ধ করার জন্য, এবং আর্মি নিজেই বলেছে যে যাদেরকে আমরা ধরে এনেছি সন্ধ্যার সময় ধরে নিয়ে আসলে সকালবেলায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ সেই লোকটা আওয়ামী লীগের। সুতরাং আওয়ামী লীগের লোক ছাড়া আমরা অন্য কোনো লোক পাই নাই যে দেশের ক্ষতি করছে এবং অন্যায় কাজ করছে, যাদেরকে আমরা ধরে আনবো। কর্নেল জিয়াউদ্দিনের বক্তব্য, সেটা ওভারঅল
যার জন্য কর্নেল জিয়াউদ্দিন নিজে ইনিশিয়েটিভ নিলেন যে না, আমি ওনাকে বলবো যে এই অন্যায়গুলি উনি যেন সংশোধন করতে চেষ্টা করে। সেই ব্যাপারে উনি একটা কাগজে নাকি ওনার স্টেটমেন্ট দিয়েছিলেন হলিডেতে, এবং সেই স্টেটমেন্টের পরে উনিকে মুজিব ডেকে পাঠিয়েছেন দেখা করার জন্য। তো ওনার সামনেও উনি ওই ধরনের বক্তব্যই রেখেছিলেন, যেই মিটিংয়ে নর্মাল প্র্যাকটিস অনুযায়ী জেনারেল শফিউল্লাহ এবং জেনারেল জিয়াও উপস্থিত ছিলেন, এবং উনি সরাসরিভাবে ওইখানে উনি সরাসরিভাবে সব যাই খুব ছিল ওনার, উনি সেটা বক্তব্য প্রকাশ করেছেন, এবং সেই সাহসিকতা এবং মানসিকতা ওনার ছিল। তারপরে মুহূর্তে ওনাকে বের করে দেওয়া হয় আর্মির থেকে, এবং সাথে সাথে কর্নেল তাহের এবং কর্নেল মঞ্জুরকেও বের করে দেওয়া হয়, এবং কর্নেল মঞ্জুর চলে গেলেন ভারতে মিলিটারি অ্যাটাচি হিসাবে পোস্টিং, আর কর্নেল তাহেরকে পরবর্তীতে একটা চাকরি দেওয়া হয় সি ট্রাক ডিভিশনে। আর ওনারা তো আর্মিতে ছিলেন, হ্যাঁ, যখন বের করে দেয় তখন বের করে দিয়ে তারপরে কর্নেল জিয়াউদ্দিন শুনেছিলাম যে উনি পালিয়ে গিয়ে সর্বহারার সাথে যোগাযোগ করে কমিউনিস্ট ধরনের কোনো মুভমেন্ট সেটার সাথে জড়িত হওয়ার বা হয়েছেন বা হওয়ার চিন্তা ভাবনা করেছেন। তো অনেকদিন কোনো খোঁজ খবর পাওয়া যায়নি ওনার। তারপরে সে কি একটা ঘটনাতে আপনার যেরকম মেজর ডালিম, তারপরে শাহরিয়ার আরো কয়েকজনকে শেখ মুজিব বের করে দিয়েছিলেন। মেজর ডালিমের ঘটনাটা কি এরকম ছিল যে তার ব্যক্তিগত একটি ঘটনা, একটি বিয়ের অনুষ্ঠানে তিনি সহস্রী গিয়েছিলেন, সেখানে আওয়ামী লীগের ঢাকা সিটি প্রেসিডেন্ট কাজী গোলাম মোস্তফা ছেলের সঙ্গে কোনো একটা ঝামেলা হয়েছিল এবং তাকে এবং তার ওয়াইফকে তুলে নিয়ে গেছিলেন। সেই ঘটনার অভিযোগ জানাতে বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলেন এবং তিনি শুনেছিলেন, বিচার করবেন বলেছিলেন, কিন্তু করেননি, এবং পরে ক্ষোভটা প্রকাশ করেছেন মেজর ডালিম। সে কারণে কি এরকম কোনো ঘটনা আপনার জানা নেই? সেটা না, এই ঘটনাটা আমি শুনেছি এসে, কিন্তু সেই ক্ষোভ কতটুকু প্রকাশ করছে সেটা আমার জন্য বলা মুশকিল, সেটা ডালিম নিজে বলতে পারে। আর সুতরাং এইসব ঘটনা, তারপরে আর্মির মধ্যে তখন আর একটা ক্ষোভ ছিল যে আর্মির সত্যিকার অর্থে আর্মি যে দেশে থাকে কনস্টিটিউশন হওয়ার পরে আর্মির একটা হোয়াট উই কল TOE, দ্য টেবল অফ অর্গানাইজেশন অ্যান্ড ইকুইপমেন্ট, সেই জিনিসটার অ্যাপ্রুভাল দিতে হয়। দেওয়ার পরে আর্মির এক্সিস্টেন্স ইজ কনস্টিটিউশনালি লিগ্যাল, এবং তারপরে আর্মির বেতন, প্রমোশন, ইউনিট কতটা থাকবে না থাকবে, এগুলির ব্যাপারে একটা ক্লিয়ার কাট পিকচার হয়। শেখ মুজিব সেই আর্মির TOE অ্যাপ্রুভালই দেননি, কখনই দেননি। আর্মির লোকেরা বেতন ঠিকই পেয়েছে, কিন্তু এটা বলা হয়তো অ্যাজ এ সর্ট অফ অ্যাডহক রিলিফ, একটা যে সাবসিডিয়ারি বাজেটের একটা অংশ যেটা লিগ্যালিটি নাই, বাট স্টিল অ্যাজ এন স্পেশাল বাজেট সেটা দিয়ে যেত, সুতরাং সেটা করা হতো। অথচ অল্টারনেটিভলি রক্ষী বাহিনী উনি ক্রিয়েট করেছিলেন তখন, এবং রক্ষী বাহিনী TOE এভরিথিং ওয়াজ টাইমলি অ্যাপ্রুভড, এবং আর্মির থেকেও অনেককে উনি সিলেক্ট করে নিয়ে JRB-তে দিয়েছেন। আর JRB-র ট্রেনিং সেন্টার খোলা হলো সাভারে, যেখানে ট্রেনিং রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল ভারতীয় আর্মি অফিসারদেরকে। তো এগুলো এক ধরনের সেনাবাহিনীর অভ্যন্তরে অসন্তোষের কারণ আপনি মনে করেন, যে একদিকে JRB তৈরি করা, প্যারালাল একটা ফোর্স তৈরি করা, অন্যদিকে সেনাবাহিনীর ভেতরে নিয়োগ পদোন্নতি, এগুলোতে কোনো নিয়ম নীতি না থাকা, পেশাগত যোগ্যতা দক্ষতা, এগুলো বিচার দেখেছি সবাই এই ব্যাপারে কথাবার্তা বলতো। এই বিষয়ে কি অফিসার এবং সোলজারের মধ্যে মানে একমত, একই ধারণা পোষণ করতেন কিনা, এরকম কোনো ব্যাপার ছিল কি? এটা মোটামুটি যাদের সাথে কথা হচ্ছে সবার মধ্যে আমি এসে
কারণ যেটা 1 বছরের উপরে বাইরে ছিলাম, এসে সবার মধ্যে একটা বিরাট ক্ষোভ দেখতে পেয়েছি। আপনি যখন বাইরে তখন তো বাকশাল করা হলো দেশে। হ্যাঁ, দেশে বাকশাল করা হলো, সেটা তারপরে সমস্ত পলিটিক্যাল পার্টি ব্যান করা হলো, তারপরে সমস্ত কাগজ বন্ধ করে দেওয়া হলো। 4টে পত্রিকা খোলা ছিল, 4টে পত্রিকা, 4টে সিলেক্টেড খোলা ছিল, বাকি সব বন্ধ করে দেওয়া হলো। আর আরো কিছু কিছু অ্যাকশন ছিল, তো যেটা আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে, প্রিন্সিপালের সাথে যায় না, এবং সেটি আপনাদেরকে ক্ষুব্ধ করেছে। হ্যাঁ, সেটা যথেষ্ট ক্ষুব্ধের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং আপনারা কি ফিল করছিলেন যে মুজিব সরকারের জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে এবং তার ব্যক্তিগত জনপ্রিয়তা, এরকম মনে হয়েছে আপনাদের কাছে? জি, এরকম সাধারণভাবে এরকম মনে হয়েছে। শুধু তাই নয়, আমরা অনেকের সাথে যে কথাবার্তা হয়েছে, এবং আওয়ামী লীগ করে যারা লোকাল এমপি, এরকম অনেকের সাথেই আমাদেরও পরিচয় আছে, তো সেই হিসেবে ওদের সাথেও যখন কথাবার্তা হয়েছে, তখন ওদেরও একই ক্ষোভ ছিল। বিশেষ করে জেনারেল ওসমানীর সাথে আমার অনেক কথা হয়েছে, এবং ওনারও ক্ষোভ যথেষ্ট ছিল। এটি কি আপনি ভারত থেকে ফেরত আসার পরে যথেষ্ট ক্ষোভ ছিল। তারপরে আপনার অনেক পলিটিশিয়ান আছে, তাদেরও যথেষ্ট ক্ষোভ ছিল। এরকম আপনার মনে পড়ে যে কোন কোন রাজনীতিবিদের সঙ্গে কথা বলেছিলেন সে সময় ব্যক্তিগত পর্যায়ে? ব্যক্তিগত পর্যায়ে আমি খন্দকার মোশতাকের সাথে কথা বলেছি, এবং সেখানে যথেষ্ট ক্ষোভ দেখেছি, এবং সেটা অন্যায় হয়েছে সেটা উনি বলেছেন। জেনারেল ওসমানী বলেছেন, তখন উনিও পলিটিশিয়ান প্লাস, এবং যার জন্য উনি বলেছেন যে আমি যার জন্য পার্লামেন্ট থেকে রিজাইন করেছি বাকশাল করার প্রতিবাদে, তো উনি একজনই ছিলেন যে রিজাইন করার মতো সাহস ছিল, সুতরাং উনি করেছেন। এবং ব্যারিস্টার, হ্যাঁ, দুজন ছিল, ব্যারিস্টার মইনুল হোসেন, তো উনি ওনার সাথে উনিও করেছিলেন। সুতরাং এই দুজনকে আমি ওই কারণে ব্যক্তিগতভাবে যথেষ্ট শ্রদ্ধা করি। খন্দকার মোশতাকের সঙ্গে আপনার যোগাযোগ হয়েছিল, সেটি কি আপনার এলাকার সূত্রে ওনার সঙ্গে যোগাযোগ ছিল? না, ওনার সাথে আমাদের যে পরিবার, আব্বা যথেষ্ট টিচার প্লাস যথেষ্ট রিলিজিয়াস মানুষ, এবং সেই হিসাবে সবাই জানে, সবার সাথে পরিচয়। এবং খন্দকার মোশতাক যখন ভারতে পালিয়ে যাবেন, তখন উনি যাওয়ার পথে আমাদের বাড়িতে বোধহয় ছিলেন, কারণ আমি তো তখন পাকিস্তানে, তো আমাদের বাড়িতে ছিলেন। সেই হিসেবে আমার আব্বার সাথে ওনার একটা ফ্রেন্ডলি যোগাযোগ সৃষ্টি হয়, তো সেই হিসাবেই একটা যোগসূত্র। আমি যদিও কোনোদিন যাইনি, তারপরে এই ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে যখন প্রয়োজন মনে করছি, একটু কথা বলার দরকার, তখনই আমি আব্বাকে নিয়ে ওনার কাছে গেলাম। এবং প্রথম কি আপনি কথা বলেছিলেন আপনাদের টিমের মধ্য থেকে? টিম বলতে আমি বোঝাচ্ছি যারা এই ঘটনাগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ে ইনভলভ ছিলেন। খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে আপনি না, বিভিন্ন যারা ছিল তারাও তাদের জানাশোনা যেখানে ছিল কথা বলেছে, এবং ওরাও একই কথাই বলেছে, কিন্তু ওরা পার্টিকুলারলি কার সাথে কথা বলছে সেটা। এরকম কোনো সমস্যা ছিল না? আপনি একজন মিনিস্টারের সঙ্গে কথা বলছেন, একজন সেনা অফিসার হয়ে সমস্যা বোধ করেননি? এক জায়গায় আমি দেখলাম যে আপনি যখন মন্ত্রী তখন দেখা করেছেন, যেটি পারমিটের কাজের জন্য এই কথা বলে আপনি গিয়ে দেখা করেছেন, আসলে মূল উদ্দেশ্য সেটি ছিল না? না, সেটা মূল উদ্দেশ্য ছিল না। আর্মি অফিসার হিসেবে আমার পারমিটের দরকারও নাই, এবং কোনো পারমিটের প্রয়োজনও ছিল না। তবে আমার আব্বার সাথে পরিচয় ছিল, আমি আমার আব্বাকে সাথে নিয়ে গিয়েছিলাম, এবং আব্বা যখনই টেলিফোন করতো ওনাকে উনি কথা বলতেন, বলেন আসেন। তারপরে সেই হিসাবে আমি বললাম যে একদিন আমিও যাব। এটা কোন সময়ের কথা? এটা এক্স্যাক্টলি মনে নাই, তবে 75